আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। গার্মেন্টস কর্মী হত্যায় শেখ হাসিনা কাদের সহ 25 জনের বিরুদ্ধে মামলা। জানিয়ে দিব শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে ট্রাইব্যুনাল তদন্ত কর্মকর্তা। আরো জানিয়ে দিব 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। এবং আরো জানিয়ে দিব আদালতের রায় অনুযায়ী কোঠা পদ্ধতি কার্যকর পিএসসির। এদিকে কোনো তথ্যই দিচ্ছে না পলক, দায় নিচ্ছে না কোনো কাজেরও। এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে রিটের শুনানি বৃহস্পতিবার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গার্মেন্টস কর্মীকে হত্যায় শেখ হাসিনা কাদের সহ 25 জনের বিরুদ্ধে মামলা। ছাত্র জনতা আন্দোলনের সময় রাজধানীর আদাবরে গার্মেন্টস কর্মী সোহেল রানাকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 25 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার নিহত সোহেলের ভাই ইব্রাহিম ঢাকায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালতে এই মামলার আবেদন করেন। আদালত বাদী জবানবন্দি গ্রহণ করে আদাবর থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন। বাদীর আইনজীবী এস.এম. ইব্রাহিম খলিল এই তথ্য জানিয়েছেন। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ এনান, সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ, সাবেক যুগ্ম কমিশনার অপারেশন বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। মঙ্গলবার অভিযোগে বলা হয়েছে, ভিকটিম পোশাক একজন গার্মেন্টস কর্মী। দেশব্যাপী কোঠা আন্দোলনের সময় আদাবর থানা এলাকায় ছাত্র জনতা আন্দোলনের চলার সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য আসামিরা এলোপাতাড়ি গুলি করতে থাকেন। ভিকটিম সহ ঘটনাস্থলে আসামিদের গুলিতে একাধিক নিহত এবং অনেকেই আহত হন। এ সময় গুলিবিদ্ধ সোহেল রানাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে ট্রাইব্যুনাল তদন্ত কর্মকর্তা। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যায় এসেছে সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছে উপ মহাপরিচালক প্রশাসক এবং তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান। মঙ্গলবার 20 আগস্ট তদন্ত কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার বিষয়ে এখন পর্যন্ত 3টি অভিযোগ এসেছে। সবগুলোর অভিযোগে আসামিদের প্রোফাইল তৈরির কাজ চলছে। তিনি আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক নিয়োগ দেবে সরকার। উল্লেখ্য, হাসিনার নেতৃত্বাধীন সরকার পতন হয় গত 5 আগস্ট। এর 8 দিন পর 13 আগস্ট প্রথম তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এরপর গত সোমবার পর্যন্ত 19টি হত্যা মামলার খবর পাওয়া গেছে এবং আরো কিছু মামলা আদালতে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরেকটি অপহরণ মামলা করা হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে তদন্ত সংস্থার 2টি আবেদন করা হয়েছে। 18 কোটি লাখ টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার। সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকার 15 বছরের বেশি সময় ধরে দেদার ঋণ নিয়েছে। এই ঋণের বড় অংশই নেওয়া হয়েছে দেশি উৎস থেকে। এর মধ্যে আবার বেশি ঋণ নেওয়া হয়েছে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ সূত্রে পাওয়া দেশি বিদেশি ঋণের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, পদত্যাগের সময় শেখ হাসিনা সরকার 18 লক্ষ 36 হাজার কোটি টাকা ঋণ রেখে গেছে। অন্তর্বর্তী সরকারে এই ঋণ পরিশোধের এখন ব্যবস্থা নিতে হবে। বিশ্লেষকদের মতে সাবেক সরকারের যথাযথ ঋণ ব্যবস্থাপনায় না থাকায় দেশি উৎস থেকে বেশি পরিমাণের ঋণ নেওয়া হয়েছে। যদিও বৈদেশিক মুদ্রায় বিদেশি ঋণ নেওয়াকে সব সময় স্বাগত জানান অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। গত 15 বছরে অনেক বিদেশি ঋণ নেওয়া হয়েছে, তবে এসব ঋণের বেশিরভাগই নেওয়া হয়েছে দর কষাকষি এবং বাছবিচারহীনভাবে, যা সরকারকে দায়দানা পরিস্থিতিতে চাপ বাড়িয়েছে। অর্থ বিভাগ গত ডিসেম্বর পর্যন্ত দেশি বিদেশি ঋণের প্রতিবেদনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করছে। তাতে মোট ঋণের স্থিতি দেখানো হয়েছে 16 লক্ষ
59,334 কোটি টাকা। ঋণের হিসেব হালনাগাদ করা হয় 3 মাস পর পর। মার্চ ও জুনের হিসাব আরো কিছুদিন পর তৈরি করা হবে। অর্থ বিভাগে ধারণা করছে চলতি বছরের জুন শেষে দেশি বিদেশি ঋণ স্থির দাঁড়াবে 18,36,000 কোটি টাকার মতো। এর মধ্যে দেশি অংশ হবে 10,35,000 কোটি টাকার আর বিদেশি অংশ 8,01,000 কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আরডিডি তথ্য অনুযায়ী জুন মাসের শেষে বিদেশি ঋণের পরিমাণ ছিল 6,790 কোটি মার্কিন ডলার। প্রতি ডলার 118 টাকা দর হিসেবে করলে 8,01,000 কোটি টাকা দাঁড়ায়। গত ডিসেম্বরের শেষে বিদেশি ঋণের স্থিতি ছিল 4,05,520 কোটি টাকা। গত ডিসেম্বর পর্যন্ত ঋণের যে স্থিতি ছিল তা দেশে 3টি বাজেটের মোট অর্থ বরাদ্দের সমান। আদালতের রায় অনুযায়ী কোটা পদ্ধতি কার্যকর পিএসসির। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি সরকারি চাকরিতে প্রবেশের উচ্চ ক্ষেত্রে আদালতের রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক 7% কোটা পদ্ধতি অনুসরণ শুরু করছে। সোমবার জুনিয়র ইন্সট্রাক্টর টেক পদের নিয়োগ সংক্রান্ত এক প্রজ্ঞাপন নতুন পদ্ধতি অনুসরণ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজগুলোর জুনিয়র ইন্সট্রাক্টর 10 গ্রেড পদের মৌখিক পরীক্ষার অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র ও নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের নির্ধারিত কোটা প্রার্থীদের মধ্যে যেসব প্রার্থী মৌখিক পরীক্ষার সময় কোটার সনদ দাখিল করেননি তাদের জনপ্রশাসন মন্ত্রণালয় 2024 সালে 23 জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী কোটার সাপেক্ষে সত্যায়িত সনদ বা প্রত্যয়নপত্র দাখিল করার জন্য বলা হলো। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে নিয়োগকারীদের 20 আগস্ট সকাল 10টা থেকে আগামী 22 আগস্ট বিকাল 5টা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করবে পিএসসি। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সর্বশেষ রায় মোতাবেক সরকারি চাকরিতে প্রবেশের 93% মেধার ভিত্তিতে এবং কোটায় 7% নিয়োগের সিদ্ধান্তর কথা জানানো হয়। এতে মেধার ভিত্তিতে 93% মুক্তিযোদ্ধা কোটায়, 5% ক্ষুদ্র ও নৃগোষ্ঠী কোটায়, 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় 1% প্রার্থী নিয়োগ দেবেন। কোনো তথ্য দিচ্ছে না পলক, দায় নিচ্ছেন না কোনো কাজের। হত্যা মামলায় গ্রেপ্তারের পর এখন রিমান্ডে আছেন গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী 2 মন্ত্রী ও প্রতিমন্ত্রী, এক উপদেষ্টা এবং সেনাবাহিনীর চাকরিচ্যুতের এক কর্মকর্তা। তবে জিজ্ঞাসাবাদে তারা কেউ অভিযোগ স্বীকার করছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায় পুলিশের জিজ্ঞাসাবাদে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কোনো তথ্য দিতে পারছেন না। প্রশ্ন করলেই মাথা নিচু করে কাঁদছেন। এমনকি 6 বছর ধরে চালানো নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায়িত্বই নিতে অস্বীকার করে যাচ্ছেন। তিনি বলছেন মন্ত্রণালয় চালানোর কোনো কিছুই তিনি একা করেননি। 2008 সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনায়েদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকায় আওয়ামী লীগ নেতা এবং ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে নির্বাচনী হলফনামা লেখেন। 15 শতক জমি, ব্যাংকে 50,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র রয়েছে তার। এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাক পেয়ে যান পলক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তির উপদেষ্টা। তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ায় সুযোগ পান পলক। সেই সুযোগের কাজে লাগিয়ে ওঠেন স্বেচ্ছাচারী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিকশা চালক কামাল মিয়া। এ ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার হন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান। নিরাপত্তার কারণে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে রাখা হয়। থানা পুলিশ হত্যা মামলার বিষয়ে খোঁজখবর নিলে সার্বিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি গুলশান বিভাগ। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে রিটের শুনানি বৃহস্পতিবার। ছাত্র জনতাকে নির্বিচারে গণহত্যার দায়ে আওয়ামী লীগের নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের শুনানির আগামী বৃহস্পতিবার 22 আগস্ট দিন ধার্য করছে হাইকোর্ট। মঙ্গলবার 20 আগস্ট বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল উল ইসলামের হাইকোর্টে বেঞ্চ শুনানির জন্য এদিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়া নিজেই শুনানি করেন। এর আগে সোমবার 19 আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশি আওয়ামী লীগের নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। মানবাধিকার সংগঠন সারদার সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটটি করেন। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনের চাওয়া হয়েছে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা 11 লক্ষ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে।